ভোটের আগে থেকে এই রাজ্যের মহিলাদেরকে বলা হয়েছে যে অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা করে তারা পাবেন এবং লক্ষ্মীর ভাণ্ডারের আদলেই অন্নপূর্ণা ভাণ্ডার। কিন্তু কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম তার 12টি পাতা এবং সেটার মধ্যে যাবতীয় তথ্য, নিজের যাবতীয় পার্সোনাল ডিটেলস সেখানে দিতে হবে। তো এই নিয়ে মহিলাদের মধ্যে একটা তর্ক বিতর্ক শুরু হয়েছে, কি বলবেন? আমি একটা ছোট বক্তব্য শোনাই। আবার করে আমি শুনছি কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, আইসিডিএস কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, বা ডিএম অফিসে গিয়ে নাকি ফর্ম ফিল আপ করছে। এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। সুতরাং লেট মি মেক ইট ভেরি ভেরি ক্লিয়ার, যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তাদেরই নাম ট্রান্সফার হয়ে যাবে। ভেরিফিকেশনের পরে বেনিফিশিয়ারি আমাদের দপ্তর করবে, এখানে আপনাদের ভেরিফিকেশনের কোনো বিষয় নেই। সরকার গড়ার পরে এবার আপনারা ভাবুন, এইটা তো বিজেপি সরকার ক্ষমতায় আসার আগেও এই কথা বলেছেন, ক্ষমতায় আসার পরেও মাননীয়া মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি এই কথা বলেছেন। আমি শুনিয়ে দিলাম। এখন তারা এই জিনিস কেন করছেন তার এগেনস্টে যুক্তি দিচ্ছেন যে বহু পুরুষের নামে নাকি এরকম নাম লক্ষ্মী ভাণ্ডারে রয়েছে। এটা হতে পারে যে যে মহিলারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তাদের সঙ্গে তার স্বামীর জয়েন্ট অ্যাকাউন্ট, সেখানে হয়তো ফার্স্ট হোল্ডারে তার স্বামীর নাম রয়েছে, ফলে সেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে, তার ওয়াইফও রয়েছে। আর দ্বিতীয়, আমি যদি ধরেও নিই যে বিভিন্ন পুরুষের নামে লক্ষ্মী ভাণ্ডারের টাকা অ্যালটমেন্ট হয়েছে, তার যার সংখ্যা, সেই অ্যাকাউন্টগুলো বা সেই জায়গাগুলো ব্লক করে দিলেই ঝামেলা শেষ। কিন্তু এই যে 12 পাতার ফর্মে আপনার সন্তান টিকা নিয়েছে নাকি, টিকার লিস্ট দেখান, এবং মাননীয়া অগ্নিমিত্রা পাল এটাও বলছেন যদি সরকার থেকে টিকা না নেয় তাহলে তারা সরকারকে ভালোবাসে না, তাই তারা সরকারের 3,000 টাকাও পাবে না। আমার মনে হয় 4টে স্টেটে এখনো এই ধরনের, উড়িষ্যায় সুভদ্রা যোজনা বাকি আছে, মহারাষ্ট্রে বাকি আছে, বিভিন্ন স্টেটে, আর হচ্ছে বিহারে বাকি আছে। তো সেখানে এখন পর্যন্ত 8 মাস, 10 মাস, 12 মাস, 1.5 বছর হয়ে গেছে এই ধরনের প্রকল্প চালু করতে পারেনি। শুভেন্দুবাবুর ইচ্ছা আছে এই প্রকল্প চালু করার। আমি দায়িত্ব নিয়ে বলছি, শুভেন্দুবাবুর এই প্রকল্পটা চালু করার, যেভাবে উনি বলেছিলেন সেভাবে চালু করার ইচ্ছা আছে। কিন্তু এটা তোমাকে জানতে হবে, এটা বিজেপি পার্টি, বাংলায় বিজেপি কিভাবে চলবে এটা স্বতন্ত্রভাবে সেটা শুভেন্দুবাবু সিদ্ধান্ত নিতে পারবেন না। দিল্লি তাকে যেভাবে চালনা করবেন তাকে সেভাবে চলতে হবে। তাই জন্য এই টাকা যাতে কম লোককে দেওয়া যায়, এটা আমার মনে হয়েছে। তাই জন্য দিল্লির নির্দেশে শুভেন্দুবাবুকে, তার ইচ্ছা না থাকলেও তাকে আজকে এই পাল্টি বা ভোল পাল্টি খেতে হচ্ছে। আমরা শুভেন্দুবাবুর কাছে অনুরোধ করব, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের, আপনি যে কথা দিয়েছিলেন দয়া করে সেই কথা রাখুন, দিল্লির নেতৃত্বের সঙ্গে কথা বলুন। এটা মনে রাখবেন যে বাংলা, বিহার বা ইউপি বা গুজরাট এই ধরনের স্টেট নয়, মহিলাদের ভোট পেয়েছেন। আমি আশা করব ঠিক যে কথা আপনারা দিয়েছিলেন সেই কথা আপনারা রাখবেন, এবং যে ফর্মের ব্যাপার আপনারা করেছেন, আপনারা বলছেন যে পরিবারের সকলের ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা আপনি বলুন তো শুভেন্দুবাবু, একজন মহিলাকে তার স্বামী তার ব্যাংক অ্যাকাউন্ট দেবে না, তো সুতরাং পুরো পরিবারের লোকের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কেউ দেয়? এটা স্বাভাবিক? আপনি বলছেন স্বাস্থ্য বীমা বা বিভিন্ন বীমার সমস্ত পরিবারের সদস্যদের সবাইকে দিতে হবে। আপনি বলুন, একজন স্ত্রীকে তার স্বামী স্বাস্থ্য বীমার ডিটেলস দেবে না, তো তার টোটাল পরিবারের লোকের 1, 2, 3, 4 করে স্বাস্থ্য বীমা, এটা কি সম্ভব? আজকালকার যেভাবে পরিবারগুলো স্প্লিট হয়ে আছে, সবাই যে যার মতন থাকে, যৌথ পরিবার হলেও দিত না। আর পরিবার যখন স্প্লিট, সেখানে গিয়ে যদি আমি এখন ধরো আমার বউ, আমি করাবো, আমি গিয়ে জেঠুকে বললাম, জেঠু হ্যাঁ তোমার ব্যাংক ডিটেলসটা দাও, কাকামণি তোমার ব্যাংক ডিটেলসটা দাও, পিসি, মাসি তোমার ব্যাংক ডিটেলস দাও, কেউ দেবে? তো আমার মনে হয় এই ধরনের কথা না বলে সোজাসুজি বলে দিন যে দিল্লি থেকে করতে দিচ্ছে না, তাই আমরা দিতে পারছি না। বেকার বেকার বাংলার মায়েদের, বোনেদের এভাবে হ্যারাস না করাই ভালো। 26-এ তৃণমূলের ভরাডুবির পর একের পর এক তৃণমূল নেতারা, তৃণমূল মুখপাত্ররা, তৃণমূল কাউন্সিলররা তারা ইস্তফা দিচ্ছেন এবং দলের প্রতি ক্ষোভ উগরে দিচ্ছেন। কয়েকজন আরজিকর ঘটনাকেও টেনে এনেছেন এর মধ্যে, কি বলবেন? না দেখুন, মানুষের রায় তো মাথা পেতে নিতে হবে। মানুষ রায় দিয়েছে, সেই রায়কে মাথা পেতে নেওয়াটা আমাদের উচিত। এখন এই পতন কেন, এটা নিয়ে দলের অন্দরে একটা আত্মবিশ্লেষণ, আত্মসমালোচনা হওয়া উচিত।
যেটা হচ্ছে না, এখনো পর্যন্ত সেইভাবে হচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, আমিও টিভিতে অনেক সময় অনেক বিষয়ে তৃণমূলের হয়ে গিয়ে ডিফেন্ড করেছি, মন সায় দেয়নি। কিন্তু মহাভারতের যুদ্ধে দ্রৌপদীর বস্ত্রহরণের পরেও পিতামহ ভীষ্মকে কৌরবদের পাশেই থাকতে হয়েছিল ধর্মের কারণে। সেটা তার ক্ষত্রিয় ধর্ম, সেই কারণে থাকতে হয়েছিল। তো সেইভাবেই তৃণমূলের অনেকেরই, আমাদের মতন অনেকেরই সে পিতামহ ভীষ্মের মতন অবস্থা। বহু দুর্নীতি দেখার পরেও, বোঝার পরেও আমাদেরকে দলের স্বার্থে লড়াইটা দিতে হয়েছে, ডিফেন্ড করতে হয়েছে। কিন্তু সেটা মন থেকে কখনোই আমাদের করিনি আমরা। কিন্তু দল যখন, আমরা দলকে ভিতরে ভিতরে বারবার বলতাম যে যেভাবে দুর্নীতি হচ্ছে, এবং এই দুর্নীতি শুধু উপর লেভেলে না, একদম নিচের লেভেল থেকে এই দুর্নীতিটা হতে হতে উপর পর্যন্ত গেছে। নিচের লেভেলে সিন্ডিকেটের যে বিভৎস চাপ, সিন্ডিকেটের টাকা তোলাবাজি, টোটোওয়ালা, অটোওয়ালা, এদের কাছ থেকে তোলাবাজি, মানে কোন ক্ষেত্রে এই তোলাবাজি ছিল না? এবং যার জন্য আমি সব জায়গার কথা বলছি না, বহু জায়গায় এরকম হয়েছে, আবার বহু জায়গাতে হয়নি, সব জায়গায় হয়েছে এটা বলছি না, কিন্তু এইগুলো মানুষ ভালোভাবে নিতে পারেনি। তো ফলে এখন যখন এটা বলার সময়, যখন দেখো আমরা পরীক্ষায় রেজাল্ট আমাদের খারাপ হয়, আমরা পড়াশোনা করার পরে রেজাল্ট খারাপ হলেই কিন্তু বাবা মা আমাদেরকে চেপে ধরতো যে রেজাল্ট কেন খারাপ হলো সেটা ভালো করে বল, এখন এটা বলার সময়। রেজাল্ট ভালো হলে বলবে কেন, জিজ্ঞেস করার ব্যাপার নেই। কিন্তু এখন যখন রেজাল্ট খারাপ হয়েছে এবং যখন আমরা এর কোনো উত্তরই পাচ্ছি না, এবং আমরা দেখতে পাচ্ছি যে যাদের জন্য, এই যেমন ধরো জায়ান সিং তৃণমূলের সম্পদ, শাহজাহান তৃণমূলের সম্পদ, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বোমা মেরেছিল শওকাত মোল্লা, সে তৃণমূলের সম্পদ, জাহাঙ্গীর খান যে কি ঝাটফাট দিত মনে হয়, রাস্তায় কি কাজবাজ করতো, সে তৃণমূলের সম্পদ। কিন্তু প্রকৃত যারা তৃণমূলের সম্পদ, সেই সম্পদদেরকে দূরে সরিয়ে রেখে এই আপদ এবং বিপদদেরকে সামনে এনে এই তৃণমূল কংগ্রেস দলের পতন হয়েছে। এবং এটা তো অস্বীকার করার জায়গা নেই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়নি, চাকরি চুরি হয়নি, এটা তো কেউ বলতে পারবে না, কারণ পরবর্তীকালে ওএমআর সিট থেকে শুরু করে সবকিছু প্রকাশ হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তো একটা সময় আসেই যখন বিবেকের তাড়নায় কথাগুলো বলতেই হয়। এই না যে আমি বিজেপিতে যোগদান করব, আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি আমি বিজেপিতে যোগদান করব না, আমি তৃণমূলেই থাকবো। কিন্তু আমার ঘরের ময়লা, ঘরের আবর্জনাকে পরিষ্কার করে তারপর আমাকে ঘর সাজাতে হবে। আমি এই কথাগুলো বলছি তৃণমূলে যাওয়ার জন্য, বা যারা এই কথাগুলো বলছে, সেটা অরূপ চক্রবর্তী বলুক, বা সুশান্ত দা বলুক, বা কাকুলিদি বলুক, বা সুপ্রিয় চন্দ্র বলুক, বা যারা যারা এই কথাগুলো বলছে, তারা কিন্তু হয়তো সুপ্রিয় পদত্যাগ করে দিয়েছে, বাকিরা কিন্তু কেউ দল ছেড়ে যায়নি। আমরা দলের মধ্যে থেকেই এই আবর্জনাগুলো পরিষ্কার করতে চাই। এখন যদি কোনো বাবা মা মনে করে যে না, আবর্জনা পরিষ্কার করা যাবে না, তোমাকে ত্যায্যপুত্র করলাম, অর্থাৎ বাড়িতে ত্যায্যপুত্র, বা বললো না এইসব কথা বললে তোমাকে দল থেকে বের করে দেব, তার জন্য আমরা তৈরি আছি। কিন্তু দুর্নীতি হয়েছে, প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এবং সেই দুর্নীতি হয়েছে জেনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সঠিক খবর ঠিক মতন পৌঁছায়নি বলেই আমার মনে হয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যে স্তাবকদের দল থাকতো, সেই স্তাবকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কান পর্যন্ত কথাগুলো পৌঁছতে দিত না। এবং আমরা দেখেছি বালি, কয়লা, গরু, প্রতিটা ক্ষেত্রেই এখন যা দেখতে পাচ্ছি, যে আমরা একটা প্রাসাদ সম বাড়ি, বাড়ির মধ্যে সুইমিং পুল, বাড়ির মধ্যে চিড়িয়াখানা, একটা কাউন্সিলর বিধায়কের, কিছু কিছু কাউন্সিলর বিধায়কের। তো এইসব দৃশ্য দেখার পরে 90 সাল থেকে, আমি ব্যক্তিগতভাবে বলি, আমি 90 সাল থেকে কংগ্রেস করে, ছাত্র পরিষদ করে, সজল ঘোষের নেতৃত্বে লড়াই করে এসেছি, তাপস রায়ের নেতৃত্বে, তখন তাপস রায় ছাত্র পরিষদের সভাপতি। সেই সময় কিছু পাবো না জেনে আমরা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে আমরা তৃণমূল কংগ্রেস করেছি। আমাদের মতন ছেলেদের কামাই করতে হবে, দল করে খেতে হবে, এই বাসনা নিয়ে আমরা দলটা করিনি। আজ যখন আমরা দেখি যে তৃণমূলের এইসব সোকল্ড নেতারা, এইসব কাউন্সিলররা শুধুমাত্র পয়সা কামাই করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে ব্যবহার করেছে, আর রাজপ্রাসাদের মতন বাড়ি করেছে, বাড়ির মধ্যে চিড়িয়াখানা করেছে, বাড়ির মধ্যে সুইমিং পুল করেছে, তো এরপরেও যদি বলি যে আমরা সততার প্রতীক, আমরা ভীষণ সৎ, এটা এলাকার মানুষ মেনে নেবে না। তাই জন্য তারা একের পর এক পদত্যাগ করছে, তারা দলীয় পদ থেকে পদত্যাগ করছে, যে এই পদে থাকার আমাদের অধিকার নেই। অরূপদা বা সুশান্ত ঘোষ বা কাকলিদি, এরা কিন্তু কেউ দলটা ছাড়েনি, তারা দলীয় পদ থেকে অব্যাহতি চেয়েছে। এবার যদি দল বলে
যে এরা বেইমান পদত্যাগ করেছে, তাহলে দেখো মানে এটা আমার মনে আছে যে এনডিএতে যখন এই দুর্নীতি নিয়ে আওয়াজ উঠেছিল জর্জ ফার্নান্ডেজের বিরুদ্ধে, তো তখন মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেছিলেন। তিনি এনডিএর সঙ্গেই ছিলেন। তা মমতা বন্দ্যোপাধ্যায় তখন পদত্যাগ করে বলেছিলেন যে আমি এই পদে থাকবো না, এই দুর্নীতির খোলস যতক্ষণ না বেরোবে। তা যদি মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের পথ দেখিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে পথ দেখিয়েছে যে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে হলে ঘরের মধ্যে আওয়াজ তোলো। আমিও যেমন পদত্যাগ করেছিলাম, রেল মন্ত্রক থেকে পদত্যাগ করেছিলাম, এনডিএর বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেছিলাম। আজকে তৃণমূলে যে দুর্নীতি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখেই যারা পদত্যাগ করছে, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আদর্শ ধরেই পদত্যাগ করছে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেছিল এনডিএতে থেকে। আজকে তৃণমূলের দুর্নীতি দেখে যারা মুখপাত্র আছে, যারা মন্ত্রী আছে, যাদের বিবেক আছে, যাদের আবেগ আছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই পদত্যাগ করছে। এর মধ্যে তো আমি আশ্চর্যের কিছু দেখছি না। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে যারা ভালো তৃণমূলী তাদেরকে দলে নেওয়া হবে। দেখুন, দল পরিবর্তনটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি 2020 সাল পর্যন্ত, 2019 সালের অর্ধেক পর্যন্ত তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, এবং এটা ভাবতে গর্ব হয় যে তৃণমূল কংগ্রেসের একজন প্রোডাক্ট তিনি বিজেপিতে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু তিনি তো মুখ্যমন্ত্রী হয়েছেন বাংলার, তাহলে তিনি গেছেন। বা বিভিন্ন সময় আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি, সিপিএম, কংগ্রেস বিভিন্ন লোকদেরকে 2011 সালের পর থেকে তারা দলে যোগদান করিয়েছে, তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছে। কেউ কংগ্রেসে গেছে, কেউ বিজেপিতে গেছে। তো সেখানে দল পরিবর্তনটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। শ্রমিক ভট্টাচার্য বাবু তিনি একজন অত্যন্ত শিক্ষিত এবং রুচিশীল ব্যক্তি এবং ভালো বক্তা এবং খুব ভালো সংগঠক আমি মনে করি বিজেপির। সেখানে দাঁড়িয়ে এটা অবাক হওয়ার কিছু নেই। শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হতে পারে, তাহলে তৃণমূলের কেউ বিজেপিতে যাবে না, এইটা কখনো হতে পারে নাকি? হতেই পারে। কারো যদি বিজেপির আদর্শকে ভালো লাগে যেতেই পারে। আবার যদি বিজেপির কারোর তৃণমূলের কারো আদর্শ ভালো লাগে, বিজেপি থেকে তৃণমূলে আসতেই পারে। এতদিন তো এসছে, এখন এইসব কথা বলে লাভ কি? সুতরাং শ্রমিক ভট্টাচার্য বাবু যেটা বলেছেন যে দেখুন, ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন লুকিয়ে চুরিয়ে কথা বলতে লাভ নেই। ধরুন জায়ান সিং বা শাহজাহান, এরা কি ভালো তৃণমূল? এরা কি তৃণমূলের ভালো করেছে? যে লোকগুলো তৃণমূলটা সততার সঙ্গে করেছে, যে লোকগুলো কোনো রকম লোভ বা লালসা ছাড়া দলটা করেছে, যাদের নামে এলাকায় এলাকায় আর্থিক কেলেঙ্কারি নেই, যারা চৌঠামের পরেও এলাকায় মাথা উঁচু করে ঘুরতে পারছে, অবশ্যই তারা ভালো তৃণমূল। আর যারা চৌঠামের বিজেপির জয়ের পরে মোবাইল সুইচ অফ করে দিয়েছে, যারা চৌঠামের বিজেপির জয়ের পরে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে, যারা চৌঠামে বিজেপির জয়ের পরে কেউ দীঘাপুরি দার্জিলিংয়ে পালিয়ে গেছে, সেখান থেকে পুলিশ ধরে আনছে, যারা চৌঠামের পরে বাড়ির সদর দরজা বন্ধ করে তাদের বউ মেয়েদেরকে এগিয়ে দিচ্ছে, কেন? ভয় কি? সেটাই তো আমি তোমায় ইন্টারভিউ দিচ্ছি, আমি তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসে ইন্টারভিউ দিচ্ছি। এখানে তো বিজেপির সবাই আছে, আমার ভয় কিসের? আমার তো কোনো ভয় নেই, তার কারণ আমি চুরি করিনি। তো সেই জায়গায় শ্রমিকবাবু একটা বিশেষণ দিয়েছেন যে এরা ভালো তৃণমূল, যারা কোনোদিন অর্থের লোভে দলটা করেনি, আর যারা শুধুমাত্র মমতার ছবিকে বিক্রি করেছে, হাটে বাজারে বিক্রি করেছে, ছবিকে সঙ্গে নিয়ে নিয়ে বিক্রি করেছে, কোটি 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 টাকা তারা কামিয়েছে, তারা শুধু কামিয়েছে, কামিয়ে নিয়ে এখন ঘরে বসে গেছে। তারা জানে যে আমার 7 জন্ম, এখন আমি তৃণমূলটা না করলেও, বিজেপি ক্ষমতায় থাকলেও 7 জন্ম এই টাকায় আমার পরিবার চলবে, এই করে তারা খেয়ে যাবে। না, আমাদের তো তা না। আমরা পেটে গামছা বেঁধে রাজনীতি করে এসেছি, আমরা দল থেকে কামাই করতে আসিনি। দলটা করা একটা নেশা, একটা পেশা। এরকম মানুষও আছে তৃণমূলে। বিজেপিতেও খারাপ মানুষ আছে, বিজেপিতেও ভালো মানুষ আছে। প্রতিটা দলেই ভালো মানুষ খারাপ মানুষ থাকে, যেটা শ্রমিকবাবু বলেছেন। হয়তো আমার মনে হয় যে এটাই ভালো তৃণমূল এবং খারাপ তৃণমূলের মধ্যে পার্থক্য।